ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব আরব জাতীয়তাবাদকে আরব লীগ কতটা সফল করতে পেরেছে। অর্থাৎ আরব লীগ একটি আঞ্চলিক সংগঠন আরব দেশগুলিকে নিয়ে। এই আঞ্চলিক সংগঠন আরবের দেশগুলির মধ্যে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছে, আরবেন কান্ট্রির প্রত্যেকটা দেশের জনগণ একদিকে যেমন নিজ দেশের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাবে, দেশকে জীবন দিয়ে রক্ষা করবে, জাতীয় ভাবনা, দেশের আইন মেনে চলবে স্বাভাবিকভাবে। অন্যদিকে তেমনি আরবের অন্যান্য দেশের জনগণের প্রতি ভালোবাসা থাকবে, আরবের অন্যান্য দেশের প্রতি সম্মান মর্যাদা থাকবে, আর সমষ্টিগতভাবে আরবের প্রত্যেকটা রাষ্ট্রের শাসক এবং জনগণ অপর আরবিয়ান রাষ্ট্রগুলিকে সম্মান দিবে, মর্যাদা দিবে, সার্বভৌমত্বকে রক্ষা করবে। পাশাপাশি আরবীয় দেশগুলির টোটাল ভূখণ্ডের জনগণের মধ্যে নয়া সাম্রাজ্যবাদ বিরোধী, নয়া উপনিবেশবাদ বিরোধী, অতীতে সাম্রাজ্যবাদ বিরোধী, অতীতে উপনিবেশবাদ বা সাবেকি উপনিবেশবাদের বিরুদ্ধে সংগ্রাম করবে। গোটা আরব দেশগুলির মধ্যে একটা ইউনিটি গড়ে উঠবে, একটা ভাবধারা গড়ে উঠবে। এটাই হলো আরব জাতীয়তাবাদ। আর অন্যদিকে আরব লীগটা কি? আরব লীগ একটা আঞ্চলিক সংগঠন। তোমরা জানো যে বিশ্বে প্রথম মহাযুদ্ধের পর একটি আন্তর্জাতিক সংগঠন গড়ে উঠেছিল বিশ্বের সমস্ত দেশের নিরাপত্তা রক্ষা, সমস্ত দেশের মধ্যে শান্তি বিরাজ করার ব্যবস্থা গ্রহণ করবে, এমন একটি সংগঠন লিগ অফ নেশনস। এটা ব্যর্থ হয়েছে। দ্বিতীয় মহাযুদ্ধ হয়েছে। দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালীন সময়ে মিত্র শক্তির রাষ্ট্রগুলির প্রতিনিধিরা একাধিক সম্মেলনের মধ্য দিয়ে শেষ অবধি আমেরিকার সান ফ্রান্সিসকো সম্মেলনে অনেক দেশের প্রতিনিধি মিলিত হয়ে একটি আন্তর্জাতিক সংগঠন গড়ে তুলেছে। সেটা হলো ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। আর 1945 সালে 24 অক্টোবর এই সংগঠন গড়ে উঠেছে। আর এই সংগঠনের আগেই আরব দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটা আঞ্চলিক সংগঠন গড়ে ওঠে। সেটাই হলো আরব লীগ। আরব লীগ এটা ওই ইউএনওর মতো এটা সামগ্রিক একটা সংগঠন নয়, এটা বিশ্বব্যাপী সংগঠন নয়। এই সংগঠন হচ্ছে আরবের দেশগুলির নিয়ে। আরবের দেশগুলো কোনগুলো? আরবের দেশগুলি হলো সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, ইয়েমেন, জর্ডান, হামাস, ইজিপ্ট, মিশর, সিরিয়া। এই সমস্ত দেশ হচ্ছে আরবিয়ান দেশ। এই দেশগুলো সার্বভৌম রাষ্ট্র। প্রত্যেকের নির্দিষ্ট ভূখণ্ড আছে, নির্দিষ্ট জনসংখ্যা আছে। প্রত্যেকটা দেশের জনসংখ্যা সেই দেশের জাতি। এই জাতিগুলির মধ্যে ওভারঅল জাতীয় সীমানা, ভূখণ্ড কেন্দ্রিক রাষ্ট্রের সীমানাকে অতিক্রম করে একটা ভাবধারা গোটা আরব ভূখণ্ডের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, গোটা আরবকে ঐক্যবদ্ধ রাখার একটা প্রবণতা, ভাবনা, এইটাই হলো আরব জাতীয়তাবাদ। তাহলে আমরা দেখছি আরবের দেশগুলির মধ্যে মানুষের মধ্যে ভাবধারা গড়ে ওঠে, সেটা হলো আরব জাতীয়তাবাদ। এটা
চোখে দেখা যায় না, কি তাই তো? এটা ভাবধারা, এটা 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 অনুভব, অনুভূতি এটা সৃষ্টি করে, আবেগ সৃষ্টি করে, ইমোশন সৃষ্টি করে আরবের প্রতি। অটোমান সাম্রাজ্য প্রথম মহাযুদ্ধের আগে ছিল। তুর্কি অটোমান সাম্রাজ্য আরবের উপরে আধিপত্য বিস্তার করেছিল। এইবার এই তুর্কি সাম্রাজ্যের পতন ঘটে প্রথম মহাযুদ্ধে। তারপর আমেরিকার তারপর ব্রিটেন তুরস্কের সুলতানকে, খলিফাকে সিংহাসনচ্যুত করে। তাহলে অটোমান সাম্রাজ্যের কর্তৃত্ব আরবীয় ভূখণ্ডের থেকে বিলুপ্ত হলো। তারপর ব্রিটিশ আধিপত্য, আমেরিকার আধিপত্য, পশ্চিমী শক্তির আধিপত্য, এই আধিপত্যবাদের বিরুদ্ধে, উপনিবেশিকতার বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, দ্বিতীয় মহাযুদ্ধের পর নয়া উপনিবেশিকতার বিরুদ্ধে, দ্বিতীয় মহাযুদ্ধের পর নয়া সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আরব জনগণের মধ্যে যে মানসিকতা গড়ে ওঠে, সেটাই হলো আরব জাতীয়তাবাদ, সেটাই হলো আরব ন্যাশনালিজম। অন্যদিকে আঞ্চলিক যে সংগঠন, সেটাও কিন্তু আরবের দেশগুলিকে নিয়ে। এই সংগঠন, আরবের রাষ্ট্রনায়করা এর সঙ্গে যুক্ত। আরবের রাষ্ট্রনায়করা এই আরব জাতীয়তাবাদ যাতে আরো শক্তিশালী হয়, এই রাষ্ট্রনায়ক আরবের সংগঠন আরব লীগ 1945 সালে 22শে মার্চ এটা গঠিত হয়েছে। এটা কিন্তু ইউনো 1945 সালে 24 অক্টোবর গঠিত হয়েছে। তাহলে দেখো হিসাবে আগে আরব লীগ তৈরি হয়েছে। তাহলে আজকের আলোচনা আরব লীগ, আরব জাতীয়তাবাদের বিকাশে, আরব জাতীয়তাবাদকে কতটা সফল করতে পেরেছে, এ পজিটিভ রোল নিতে পেরেছে আরব জাতীয়তাবাদ। আরবের জনগণের মধ্যে হিংসা, বিদ্বেষ, একে অপরের প্রতি, এক রাষ্ট্র অপর রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ, বা একটা রাষ্ট্রের মধ্যে গৃহযুদ্ধ হয়েছে কিনা, সেটার বিচার বিশ্লেষণ করে আরব লীগ আরব জাতীয়তাবাদকে কতটা সফলভাবে কাজে লাগাতে পেরেছে আর কতটা সফলভাবে কাজে লাগাতে পারেনি, সেটার বিষয়ে আলোচনা। আমরা আরব লীগ আর আরব জাতীয়তাবাদ দুটোই কিন্তু আরব ভূখণ্ডকে, অর্থাৎ আরবের যতগুলি দেশ আছে সব দেশের ভৌগোলিক সীমানা যোগ করে যে ভূখণ্ড, সেই ভূখণ্ডের উপরে ভিত্তি করে আরব লীগ গঠিত হয়েছে। আর এই ভূখণ্ড প্রত্যেকটা রাষ্ট্রের ভৌগোলিক সীমানার উপর মধ্যে যে জনগণ, পিপল রয়েছে, মাস রয়েছে, তাদের মধ্যে একদিকে প্রত্যেকটা দেশের প্রতি আনুগত্য, দেশকে রক্ষা করার একটা মানসিকতা যেমন গড়ে উঠেছে জাতীয়তাবাদ, তেমনি গোটা আরব দেশগুলির প্রতি তাদের ভালোবাসা, ন্যাশনালিজম তৈরি হয়েছে। এইটা হলো আরব জাতীয়তাবাদ। তাহলে এই দুটো, একটা হলো সংগঠন আর একটা কি ভাবধারা। ন্যাশনালিজম, আরব ন্যাশনালিজম, এটা হলো ভাবধারা, এটা একটা ফিলিং, অনুভূতি, এটা চোখে দেখা যায় না। তাহলে আমরা আজকে আলোচনার মধ্যে দিয়ে এটা পেয়েছি যে আরব ন্যাশনালিজম এবং আরব লীগ, এই দুইয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, একটা বাদ দিয়ে আর একটা হতে পারে না। আরব লীগ তৈরি করতে চাই আরব ন্যাশনালিজমকে, আর আর আরব ন্যাশনালিজম আরব লীগকে বাঁচাতে চাই, আরব লীগকে প্রতিষ্ঠিত করতে চাই, আরব লীগের ভূমিকাকে পজিটিভ করতে চাই আরব জাতীয়তাবাদ। তাহলে আরবের বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক, অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্ক, রাজনৈতিক ক্ষেত্রে সম্পর্ক এবং একে অপরের উন্নতির জন্য সম্পর্ক, এইগুলোর ভিত্তিতে আরব লীগ তৈরি হয়েছে। আর এইগুলির ভিত্তিতে অন্যদিকে আরবীয় জাতীয়তাবাদ তৈরি হয়েছে। তাই দুটো বিষয়
অত্যন্ত ভাবে ঘনিষ্ঠভাবে যুক্ত একটি মুদ্রার এপিট আর ওপিট আমরা বলতে পারি। আরব জাতীয়তাবাদ ছাড়া আরব লীগ চলতে পারে না, আরব লীগ ছাড়া আরব জাতীয়তাবাদের বিকাশ হতে পারে না। যাই হোক, আরব লীগ আরব জাতীয়তাবাদের ক্ষেত্রে যে ইতিবাচক পজিটিভ রোল আরব লীগ নিয়েছে তা আমরা আজকে প্রথমে আলোচনা করব। আরব লীগ আরবের দেশগুলির মধ্যে ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করছে, ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে সফলতা এনেছে। আরব লীগ আরবের দেশগুলির মধ্যে আরবের বিভিন্ন দেশের জনগণের মধ্যে ঐক্যের আদর্শ তুলে ধরেছে। এমন একটা আদর্শ আরব লীগ আরবের প্রতিটা রাষ্ট্রের জনগণের মধ্যে তুলে ধরেছে। জনগণ একই আদর্শে অনুপ্রাণিত হয়েছে। আরব লীগের আদর্শ শুধু শুধু খণ্ড খণ্ড প্রত্যেকটা আরব দেশের আদর্শ নয়, প্রত্যেকটা আরব দেশের ন্যাশনালিজম আছে, সেই ন্যাশনালিজমকে অতিক্রম করে প্রত্যেকটা আরব দেশের ন্যাশনালিজমকে জাতীয়তাবাদকে সোপান করে আরব জাতীয়তাবাদে পৌঁছানো যাবে। এই হচ্ছে আরব লীগের বক্তব্য। 2, আরব লীগ আরবের দেশগুলির মধ্যে আরবের রাষ্ট্রগুলির মধ্যে একটা কমন ফোরাম তৈরি করেছে। কমন ফোরামটা কি? একটা মঞ্চ তৈরি করেছে যে আমরা আরবের দেশগুলো একই সঙ্গে কথা বলবো, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে। বিদেশি পশ্চিমী শক্তির বিরুদ্ধে আমরা এশিয়ার কোনো শক্তিধর রাষ্ট্র অবাঞ্ছিতভাবে আরবের দেশগুলির উপরে অ্যাটাক করলে বা আরবের দেশগুলির উপরে বিদ্বেষ ভাব পোষণ করলে তা আমরা একটা ফোরাম হিসাবে একই মঞ্চ থেকে আরবের প্রত্যেকটা দেশ গর্জে উঠব। নাম্বার 3 হচ্ছে যে সাংস্কৃতিক ক্ষেত্রে আরবের জাতিগুলি মানে কি? আরব দেশের প্রত্যেকটা দেশের জনগণই হচ্ছে প্রত্যেকটা দেশের জাতি। একে বলা হয় নেশন। বর্তমান যে রাষ্ট্র তোমরা জানো, বর্তমান রাষ্ট্র মানে কি বলতো? জাতি রাষ্ট্র। রাষ্ট্র আছে কনসেপশন আর জনগণ হচ্ছে মূর্ত। তাহলে এটাকে বলা হয় জাতি রাষ্ট্র। ভূখণ্ড কেন্দ্রিক রাষ্ট্র বলা যায়, কিন্তু বিশ্বায়নের যুগে ভূখণ্ড কেন্দ্রিক রাষ্ট্র আজকে সীমিত হয়েছে। তাই আরব জাতীয়তাবাদের ভিত্তিতে আরবের রাষ্ট্রগুলির ভৌগোলিক সীমানা থাকবে, আলাদা রাষ্ট্র থাকবে, কিন্তু এই আরবের প্রত্যেকটা দেশের সংস্কৃতি, প্রত্যেকটা দেশের রাজনৈতিক বিষয়, প্রত্যেকটা দেশের সামাজিক বিষয়, বিভিন্ন দেশে আরবের দেশগুলির মধ্যে পারস্পরিক বিনিময় হবে। নাম্বার 2, দেখো আরব জাতীয়তাবাদের 2 নাম্বার সফলতা, উপনিবেশবাদের বিরুদ্ধে আন্দোলনগুলিকে আরব লীগ সাপোর্ট করবে। উপনিবেশবাদ কাকে বলে? দেশ বাণিজ্য করার নামে, অর্থনৈতিক সহযোগিতা করার নামে দখল করে নেওয়া, এটা হলো উপনিবেশিকতা প্রক্রিয়া। যেমন ব্রিটিশরা ভারতে উপনিবেশিক প্রক্রিয়ায় ভারতকে দখল করে নিয়েছিল। প্রথমে অর্থনৈতিক দিক থেকে আধিপত্য বিস্তার, পরে পলিটিক্যালি পাওয়ার তাদের হাতে চলে যায়। এটা হলো উপনিবেশিকতা। তা আরব দেশগুলির উপরে উপনিবেশিকতা ইতিপূর্বে ছিল। আমি আগেই বলেছি, প্রথম মহাযুদ্ধের আগে অটোমান সাম্রাজ্যের উপনিবেশ ছিল। পরবর্তীকালে প্রথম মহাযুদ্ধের পরবর্তীকালে ব্রিটিশ উপনিবেশ স্থাপিত হয়েছে, তার বিরুদ্ধে আন্দোলন করবে। এই আরব লীগ হচ্ছে 1945 সালে 22শে মার্চ তৈরি একটা সংগঠন। এই সংগঠন আরবের জাতীয়তাবাদকে এইরকম ভাবে তৈরি করবে। কিভাবে তৈরি করবে? যে আরবের জনগণ গোটা আরবের পিপুল, প্রত্যেকটা দেশের পিপুল, আবার গোটা আরবের পিপুল। অতএব তারা উপনিবেশবাদের বিরুদ্ধে লড়াই করবে। দেখো দ্বিতীয় মহাযুদ্ধের পর উপনিবেশবাদ নিপাত যাক, সাম্রাজ্যবাদ নিপাত যাক, এটা ইউএনও
ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের চার্টারে এ কথা বলা হয়েছে। তাহলে ওই সাবেকি উপনিবেশবাদ নাই, কিন্তু এই উপনিবেশবাদ নতুন ভাবে আবির্ভূত হয়েছে। যারা উপনিবেশিক চরিত্রকে গ্রহণ করে বা ব্যবহার করে অন্য ভূখণ্ডের উপর, তারা কিন্তু সেই চরিত্রকে হারাতে পারে না। তাই নয়া উপনিবেশবাদের বিরুদ্ধে আরব লীগ আরব জাতীয়তাবাদকে শক্তিশালী করবার জন্য চেষ্টা করবে, আরো শক্তিশালী করা। এবং এখানে আরব লীগ আরবের প্রত্যেকটা দেশের মুভমেন্টকে সাপোর্ট করবে, জাতীয় মুক্তি আন্দোলনকে সাপোর্ট করবে, আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সাপোর্ট করবে। যেমন আলজেরিয়া, সুদান, লিবিয়ায় যে স্বাধীনতার আন্দোলন গড়ে উঠেছিল, তাকে কিন্তু গড়ে উঠেছে সেখানে আরব লীগ সমর্থন করছে। দ্বিতীয়ত উপনিবেশবাদের বা সাম্রাজ্যবাদের বিরোধী। সাম্রাজ্যবাদ কাকে বলে? শক্তিশালী দেশ যখন তার সেনাবাহিনী নিয়ে গিয়ে সরাসরি দুর্বল দেশ বা অন্য দেশকে আক্রমণ করে সেই দেশ দখল করে তার উপর নিজের শাসন চাপিয়ে দেয়, এটা হলো সাম্রাজ্যবাদের প্রক্রিয়া। দেখো, এটাকেও তোমার ইউএনও চার্টারে বিরোধিতা করা হলো, বাতিল করা হলো। তাহলে কি সাম্রাজ্যবাদী দেশগুলো আর তারা সাম্রাজ্য বিস্তার করবে না? করবে, নতুন ভাবে। মানবাধিকার লঙ্ঘনের অজুহাত দেখিয়ে, সন্ত্রাসবাদ দমনের অজুহাত দেখিয়ে, প্রাকৃতিক দুর্যোগের সময় সহযোগিতা করে সেনা দিয়ে সেই দেশকে সাহায্য করা, একে বলা হয় নয়া সাম্রাজ্যবাদ। ইরাকে রাষ্ট্রপ্রধান সাদ্দাম হোসেন দুজেলিতে মানুষকে হত্যা করেছেন, তার প্রশাসন মানবাধিকার কেড়ে দিয়েছে, এই অজুহাতে ইরাকে আভ্যন্তরীণ ক্ষেত্রে আক্রমণ করেছে, ইরাকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাহলে এটা কি? তাহলে সেখানে তো সাদ্দাম হোসেন নেই, তাহলে সেখানে কিন্তু মার্কিন সেনা আছে, ব্রিটিশ সেনা আছে, কি গো? তাহলে কি হলো? সাম্রাজ্যবাদ কি উঠে গেল? না। তাহলে নয় সাম্রাজ্যবাদী কৌশল, তাহলে নয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও আরব লীগ লড়াই করবে। 3, প্যালেস্টাইন ইস্যু। দেখো, মধ্যপ্রাচ্যে এটা একটা প্যালেস্টাইন সমস্যা, প্যালেস্টাইন কোশ্চেন বলতে পারো, প্যালেস্টাইন ইস্যু বলতে পারো, প্যালেস্টাইন প্রবলেম বলতে পারো। প্যালেস্টাইন একটা ভূখণ্ড, সেখানে যাযাবর ইহুদি জাতি বসবাস করতে গিয়ে বসবাস করছে। সেখানে একটা অংশ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে 1948 সালে। এখন 48 সালে প্রতিষ্ঠা করলো, তাহলে প্যালেস্টাইন একটা ভূখণ্ড, এখানে ইসলাম ধর্মের মানুষ বসবাস করত, প্রধানত ইসলাম ধর্মের মানুষ বসবাস করত। তাহলে সেখানে ইহুদিরা ভাগ নিল। তাহলে ইসলাম ধর্মের মানুষেরা এই প্যালেস্টাইনের যে মানুষ, তারা উদ্বাস্তু হয়ে গেল, বিতাড়িত করলো ইহুদি জাতির লোকেরা। তাহলে কোথায় যাবে? তারা আরবের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে গেল। তাহলে এই প্যালেস্টিন যে ভূখণ্ড, সেই ভূখণ্ডের যে সমস্যাটা সৃষ্টি হলো, এটা হলো প্যালেস্টিন সমস্যা। এই সমস্যার সঙ্গে জড়িয়ে পড়েছে আরব লীগ। প্যালেস্টাইন বা প্যালেস্টিন যাই বলতে পারো, তাহলে এটা কিন্তু শুধু প্যালেস্টিন ভূখণ্ডের সমস্যা না, এটা হলো গোটা আরবের সমস্যা। তাই প্যালেস্টাইন সমস্যাকে তোমার আরব লীগ এটা সাম্রাজ্যবাদের সঙ্গে তুলনা করেছে। সাম্রাজ্যবাদ এই কারণে বলছি যে ইসরায়েল রাষ্ট্র 1948 সালে সৃষ্টি হয়েছে, আর এই ইসরায়েলকে বারবার আরবীয় দেশগুলি তার যৌথ সেনাবাহিনী নিয়ে প্যালেস্টিন মুসলিমদের পক্ষে সমর্থন করে এবং যুদ্ধ করে। তাতে কিন্তু দেখা গেছে প্যালেস্টাইনকে কেন্দ্র করে যে যুদ্ধগুলো হয়েছে, সবটাই কিন্তু আরবীয় শক্তি, আরব লীগ পরাজিত হয়েছে। 1956-তে পরাজিত হয়েছে, 1967-তে পরাজিত হয়েছে, বারবার পরাজিত হয়েছে। বর্তমানে হামাস এবং ইসরায়েল, হামাসের পক্ষে ইরান আর জর্ডান এসব দেশ যুক্ত হয়েছে, যুদ্ধ করে ইরান পরাজিত হলো এবং হামাস পরাজিত হচ্ছে। সুতরাং যুদ্ধ মোটামুটি চলছেই। তাহলে এরকম একটা পরিস্থিতিতে আরব লীগ কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে প্যালেস্টাইন সমস্যাকে কেন্দ্র করে। প্যালেস্টাইনের কে কেন্দ্র করে আরব লীগ কি করছে? আরব জাতীয়তাবাদকে আরো ঐক্যবদ্ধ, শক্তিশালী করবার চেষ্টা করছে, স্ট্রং করবার চেষ্টা করছে। নেক্সট হচ্ছে প্যালেস্টাইন সমস্যাকে একটা ইন্টারন্যাশনাল ফোরামে তুলে ধরছে আরব লীগ। শুধু প্যালেস্টাইনের মুসলিম কমিউনিটিকে
আরবের দেশগুলি আরব লীগের মাধ্যমে সেনা যৌথ সেনাবাহিনী তৈরি করে কালেকটিভ আর্মি বাহিনী গঠন করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছে, একাধিকবার পরাজিত হয়েছে। তো এখানে একটা কথা মনে রাখতে হবে যে এটা একটা গোটা আরবের ঐক্য শক্তিগুলি ঐক্যবদ্ধ হয়েছে, কিন্তু এবং পাশাপাশি এই যে প্যালেস্টাইন যে সমস্যা, এই প্যালেস্টাইন আরব লীগ প্যালেস্টাইন সমস্যাকে আরব জাতীয়তাবাদকে আরো স্ট্রং করবার জন্য বিশ্ব রাজনৈতিক মঞ্চে ওয়ার্ল্ড পলিটিক্সে ইন্টারন্যাশনাল সম্পর্কের ক্ষেত্রে তুলে ধরেছে। ঠিক আছে, এবার 4 নম্বর, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সহযোগিতা। কাদের মধ্যে সহযোগিতা? আরবের দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা পরিবেশ তৈরি করেছে আরব লীগ। পারস্পরিক সহযোগিতা, সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা। আরব দেশগুলির মূলত ভাষা আরবি এবং এখানে যে সংস্কৃতি, মুসলিম সংস্কৃতি, ধর্মীয় সংস্কৃতি, সেই সংস্কৃতিটা আরবের দেশগুলির মধ্যে আরব লীগ প্রসারিত করবার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেছে। আরব লীগ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক বিকাশের জন্য প্রতিষ্ঠান তৈরি করেছে, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে। যেমন ধরো আরব এডুকেশন, কালচার অ্যান্ড সায়েন্টিফিক অর্গানাইজেশন এটা তৈরি করেছে আরব লীগ। আরব লীগ অর্থনৈতিক সহযোগিতার কর্মসূচি গ্রহণ করেছে। আরব লীগ 1957 সালে অর্থনৈতিক সহযোগিতা কাদের মধ্যে? আরবের বিভিন্ন দেশগুলির মধ্যে আরব লীগ অর্থনৈতিক সহযোগিতার কর্মসূচি গ্রহণ করেছে 1957 সালে। এই কর্মসূচির নাম কি? কাউন্সিল অফ আরব ইকোনমি ইউনিটি। কাউন্সিল অফ আরব ইকোনমি ইউনিটি। 5 নম্বর, আন্তর্জাতিক পলিটিক্স। দেখো আন্তর্জাতিক পলিটিক্স বিভিন্ন রাষ্ট্রের মধ্যে একটা দ্বন্দ্ব আছে, যেমন সহযোগিতা আছে তেমনি দ্বন্দ্ব আছে, পারস্পরিক অবিশ্বাস আছে, বিশ্বাসও আছে। এইভাবে আন্তর্জাতিক সম্পর্ক অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে গড়ে ওঠে। আবার এই রাষ্ট্রগুলির মধ্যে একটা পারস্পরিক প্রতিযোগিতা, দ্বন্দ্ব রয়েছে। আরব লীগের বক্তব্য এই আন্তর্জাতিক পলিটিক্সের ক্ষেত্রে, আন্তর্জাতিক মঞ্চে, যে আরব লীগ যৌথভাবে গোটা আরব দেশগুলির বক্তব্য তুলে ধরবে আন্তর্জাতিক মঞ্চে। আন্তর্জাতিক মঞ্চে বলতে গেলে কোথায় বলতো? আন্তর্জাতিক মঞ্চ বললে আন্তর্জাতিক সংগঠন হচ্ছে ইউনো, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রপুঞ্জ। এই সংগঠনের সাধারণ সভাতে যখন মিটিং হয়, আরবীয় সংগঠনের মানুষ ওখানে উপস্থিত থাকে এবং আরবের একদিকে তারা আরব লীগের সদস্য হিসাবে, আবার অন্যদিকে তারা আরবের রাষ্ট্রগুলির প্রতিনিধি হিসাবে সাধারণ সভাতে সেখানে তারা ভোটও দিতে পারে। হ্যাঁ, প্রত্যেকটা আরব রাষ্ট্র 5 জন করে প্রতিনিধি সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভাতে সেপ্টেম্বরের 3য় মঙ্গলবারে শুরু হয়, 2 মাস ধরে এই সম্মেলন চলে। সেখানে বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানে আরবের দেশগুলির যে সমস্যা যৌথভাবে আরব লীগের সদস্যরা সেখানে তুলে ধরে। আরব লীগ একটা আলাদা রাজনৈতিক শিবির হিসাবে গড়ে তুলতে চায় আরব দেশগুলিকে। এটা আরব লীগের উদ্দেশ্য। তাহলে বলতো, এটা যদি করতে চায় আরব লীগ, তাহলে এটা কি আরব জাতীয়তাবাদের পক্ষে না বিপক্ষে? আরব জাতীয়তাবাদের পক্ষে। আরব জাতীয়তাবাদ বিকশিত হবে। জাতীয়তাবাদ চোখে দেখা যায় না, বিভক্ত একটা ধারণা। প্রত্যেকটা আরবের মানুষ আরবের যে দেশেই বসবাস করুক না কেন, তারা আরবিয়ান, এই ভাবনা, আরব ন্যাশনালিজম। নেক্সট, এবারে আমরা আলোচনা করব আরব লীগ কোন কোন ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। দেখো আরব লীগ আমরা দেখলাম যে অনেক ক্ষেত্রে সফলতা অর্জন করেছে আরব জাতীয়তাবাদ সৃষ্টিতে, আবার অনেক ক্ষেত্রে আরব লীগ ব্যর্থ হয়েছে আরব জাতীয়তাবাদ সৃষ্টি করতে। তাহলে ব্যর্থতা কেন? ব্যর্থতা 1 নাম্বার পয়েন্ট, যে আরব লীগের সদস্য রাষ্ট্রগুলির মেম্বারদের মধ্যে ঐক্যের অভাব আছে। আরবের দেশগুলো কিন্তু ঐক্যবদ্ধ না। কেন ঐক্যবদ্ধ না? তার বড় প্রমাণ হচ্ছে ইরাক ইরান 6-7 বছর যুদ্ধ হয়েছে, সিরিয়াতে গৃহযুদ্ধ চলছে আভ্যন্তরীণ ক্ষেত্রে। তাহলে বিভিন্ন ভূখণ্ডে খণ্ডযুদ্ধ চলছে। ইরাকের আভ্যন্তরীণ ক্ষেত্রে শিয়া সুন্নি দাঙ্গা, সুন্নি রাষ্ট্রনায়ক
সাদ্দাম হোসেন শিয়াদের হত্যা করেছে। আবার ইরানের ইরানের আয়াতুল্লাহ খামেনি রাষ্ট্রনায়ক, তিনি তিনি শিয়া মুসলিম হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য সুন্নিদের উপর খারাপ ব্যবহার করেছেন, হত্যা দিলেন। এবং তিনি আয়াতুল্লাহ খামেনি গোটা আরব দেশগুলির উপরে তোমার কি সুন্নি শিয়া আধিপত্য প্রতিষ্ঠিত করতে চায়। সুন্নি আধিপত্য চেষ্টা করেছিলেন কে? সাদ্দাম হোসেন। তাহলে এটা তো আরব ন্যাশনালিজমের বিপক্ষে না, আরব ন্যাশনালিজমে তো দাগা খেলো। এই যে আমেরিকা আক্রমণ করলো ইরানের উপর, তাহলে আরবের জাতীয়তাবাদ যদি স্ট্রং হতো, আরব লীগ যদি যথাযথ ভূমিকা পালন করতো, তাহলে তো আমেরিকার বিরুদ্ধে আরবের সব দেশগুলো ঐক্যবদ্ধ ভাবে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতো। করেছে কি? এখানে আরবের সংস্কৃতি, মুসলিম সংস্কৃতি, এখানে বিভিন্ন খন্ডে খন্ডে প্রায় 7টা জঙ্গি সংগঠন গড়ে উঠেছে। মুসলিম ধর্মের এক একটা শাখার ভিত্তিতে এই ভিন্নতা সংগঠনগুলির মধ্যে, জঙ্গি হোক আর ভালোই হোক, এই সংগঠনগুলির মধ্যে যখন বিভিন্নতা হয়, তখন একটা ন্যাশনালিজম, একটা ঐক্যসূত্র তৈরি করতে পারে না। ল্যাক অফ ইউনিটি ধরা পড়ে। তাই আরব লীগের ক্ষেত্রে আমরা দেখবো যে এই রাষ্ট্রগুলির মধ্যে ঐক্য নেই। 2, আরবের সব রাষ্ট্রগুলির মধ্যে দ্বন্দ্ব আছে। কিসে? কেমন দ্বন্দ্ব? ইজিপ্ট, ইজিপ্টের সঙ্গে সৌদি আরবের দ্বন্দ্ব আছে, ইজিপ্টের সঙ্গে সৌদি আরবের দ্বন্দ্ব আছে। ইরাকের সঙ্গে সিরিয়ার দ্বন্দ্ব আছে, ইরাকের সঙ্গে ইরানের যুদ্ধ হয়েছে, আমি আগে বলেছি। আবার ঐক্যের স্বপ্নকে দুর্বল করেছে এই যে বিভাজন, ইরাক ইরান যুদ্ধ, সিরিয়ার ইজিপ্ট সৌদি আরবের দ্বন্দ্ব, সিরিয়ার আভ্যন্তরীণ গৃহযুদ্ধ, বা সিরিয়া ইরানে ইরাকের মধ্যে দ্বন্দ্ব, এগুলো আরব লীগের যে একটা ঐক্যবদ্ধ আরব জাতীয়তাবাদ তৈরি করবে, সেটা তো বাধা। তাই এটা দুর্বলতা। 2, আরব লীগের অসফলতার আর একটা কারণ কি? সফল হয়নি, ব্যর্থ হয়েছে। কারণ হচ্ছে আরবের যৌথ বাহিনী নেই, আরবের নিজস্ব যৌথ বাহিনী নেই। যেমন সম্মিলিত জাতিপুঞ্জ ব্যর্থ হয় শান্তি প্রতিষ্ঠা ক্ষেত্রে, কেন বলতো? ওই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধে মহাসচিব নির্দেশ দিয়েছিলেন 141টা দেশ সম্মিলিত জাতিপুঞ্জে জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল এবং রাশিয়াকে যুদ্ধবদ্ধ করতে বলা হয়েছিল। শুনেছি কি? না। কেন? তাহলে আক্রমণ করতে পারত, নিজস্ব সেনা নেই। ওই ইরাকের বিরুদ্ধে আক্রমণ করেছে 2 বার। 1990 সালে খালিদ যুদ্ধে কুয়েতকে কেন্দ্র করে সাদ্দামের সঙ্গে যুদ্ধ, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামের সঙ্গে যুদ্ধ, কুয়েত যুদ্ধ করেছে। সৌদি আরব একদিকে জাতিপুঞ্জের বাহিনী, এক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স সব একদিকে হয়ে জাতিপুঞ্জের বাহিনী গঠন করে ইরাককে আক্রমণ করেছিল। কই কই সেখানে সেই রকম ওদের যেমন ইউএনও যেমন নিজস্ব সেনাবাহিনী নেই, তেমনি আরব লীগের নিজস্ব সেনাবাহিনী নেই। আরব লীগে নিজস্ব সেনাবাহিনী যখন নেই, আরব লীগের যে স্বপ্ন গোটা আরবকে ঐক্যবদ্ধ করা, সেই স্বপ্ন কি পূরণ হবে? হয়নি। আরবের স্টেট গুলিকে রক্ষা করতে পারেনি আরব লীগ, আরবের স্টেট গুলিকে রক্ষা করতে পারেনি। রক্ষা কি করবে? ডিফেন্স সিস্টেম নেই। রক্ষা করবার জন্য আরবের দুর্বল রাষ্ট্র যদি বিদেশি শক্তির দ্বারা আক্রান্ত হয়, রক্ষা করতে পারে না। ইরাকের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা, পরমাণু কেন্দ্রের, পরমাণু বিজ্ঞান গবেষণার উপরে যে হামলা, সেক্ষেত্রে রক্ষা করতে পেরেছে আরবের অন্যান্য দেশগুলো, ঐক্যবদ্ধ আরব লীগ এখানে ভূমিকা নিতে পারেনি। এগুলি ব্যর্থতা, তাদের মধ্যে দ্বন্দ্ব এখানে এখনো দূর হয়নি। যেমন নিজেদের একটা আরব দেশের মধ্যে গৃহযুদ্ধ চলছে। লেবাননের সিভিল ওয়ার 1975 সালে হয়েছিল, সিভিল ওয়ার, গৃহযুদ্ধ। ইরাকে ইরাক কুয়েত যুদ্ধ 1990 সালে। ইরাক, এই যে এখানে ইরাক একটা আরব লীগের সদস্য, ইরানও কুয়েতও আরব লীগের সদস্য। কই এখানে তারা কেন যুদ্ধ করলো? এখানে আরব লীগকে দুর্বল করে দিল। সিরিয়াতে গৃহযুদ্ধ, সিরিয়াতে 2011 সাল থেকে গৃহযুদ্ধ শুরু হয়েছে।
বর্তমানে সেই গৃহযুদ্ধ চলছে। আবার ইসরায়েলের বিরুদ্ধে আরবের দেশগুলো ঐক্যবদ্ধভাবে ইসরায়েলকে প্রতিহত করতে পারছে না, এখানে আরব লীগ ব্যর্থ হয়েছে। নেক্সট হচ্ছে আরব লীগ আরবের যৌথ বাহিনী তৈরি করতে এখনো পারেনি সফলভাবে। আরবের প্রত্যেকটা দেশকে প্রতিরক্ষা প্রোটেক্ট করতে পারছে না, ডিফেন্স করতে পারছে না। 3 নাম্বার প্যালেস্টাইন ইস্যু। প্যালেস্টাইন ইস্যু নিয়ে কি আরবের দেশগুলি বিভক্ত। কোন কোন দেশ আরব লীগের সদস্য হিসাবে বা কোন দেশ মানে প্যালেস্টাইন সমস্যাকে সমর্থন করেছে সরাসরি ভাবে, আবার অনেক দেশ সরাসরি ভাবে সমর্থন করছে না। সৌদি আরব আমেরিকার সঙ্গে বন্ধুত্ব রাখে ব্যবসার তাগিদে, কিন্তু সৌদি আরব কি আরব লীগের একটা বিশাল শক্তি? আরব লীগের সৌদি আরব কিন্তু আমেরিকার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে না, কোনো প্রতিরোধ করে না। আমেরিকা ইসরায়েলের মাধ্যমে হামাস আক্রমণ এবং মধ্যপ্রাচ্যের আরবের অনেক দেশের উপরে অ্যাটাক, এক্ষেত্রে কিন্তু সৌদি আরব নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তাহলে প্যালেস্টাইন ইস্যুকে কেন্দ্র করে আরবের দেশগুলি বিভক্ত, তাদের মধ্যে ঐক্য নাই। আরব লীগের মাধ্যমে আরব রাষ্ট্রগুলি ঐক্যবদ্ধ হওয়ার কথা বলা হলেও বাস্তবে কিন্তু ঐক্যবদ্ধ না হয়ে তারা বিভক্ত। ইজিপ্টে আলাদাভাবে একটা চলতে চাইছে। এখানে ইজিপ্ট কিন্তু একটা ডিসইউনিটি অর্থাৎ আরবিয়ান কান্ট্রির মধ্যে ইউনিটি করতে চায় না। 4 নাম্বার আরব জাতীয়তাবাদ সৃষ্টিতে আরব লীগের যে ভূমিকা, সেখানে বাধা সৃষ্টি করে বাইরের শক্তি। বাইরের শক্তি আমেরিকা, ইংল্যান্ড আরব জাতীয়তাবাদ সৃষ্টিতে বাধা তৈরি করে। আরব লীগ সেখানে পজিটিভ রোল নিতে পারেনি মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, মার্কিন নয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। আরব কান্ট্রিতে আজকে আমেরিকার সেনা মোতায়েন আছে, ইরাকের উপর সেনা মোতায়েন আছে। যে কারণে ইরাককে আক্রমণ করেছিল সে কারণ প্রমাণিত হয়নি। সাদ্দাম হোসেন বিষ অস্ত্র তৈরি করেছিল অজুহাত। সাদ্দাম হোসেন মানব অধিকার লঙ্ঘন করেছে, সাদ্দাম হোসেনকে ফাঁসি দিয়েছে। আমেরিকার নেতৃত্বে পাপেট গভর্নমেন্ট তৈরি করে, শিয়া গভর্নমেন্ট তৈরি করে সেখানে সাদ্দাম সুন্নি তাকে ফাঁসি দেওয়া হয়েছে। তাহলে সেখানে তো সেই অজুহাতে, যে অজুহাতে তাকে করেছিল একটা সফল হলো সাদ্দামকে ফাঁসি দেওয়া, তাহলে সেখান থেকে তো আমেরিকা সেনা তুলে নেওয়া উচিত ছিল, তা কিন্তু তুলে নিয়ে এক্ষেত্রে এখানে আরব লীগ কিন্তু দুর্বল ভূমিকা পালন করছে। 2 পশ্চিমী এবং আঞ্চলিক প্রভাব। দেখো পশ্চিমী প্রভাব আরব লীগের উপর রয়েছে, তাই আরব লীগ আরব জাতীয়তাবাদ সৃষ্টিতে যথাযথ ভূমিকা নিতে পারছে না। ইরান তার কি বিভাজন, ইরান তার কি বিভাজন, এটা একটা বড় সমস্যা। আজকে ইসলাম দুনিয়াতে ইসলাম জাতীয়তাবাদ তৈরি করবার জন্য যে প্রচেষ্টা, সেখানে কিন্তু সৌদি আরব শক্তিশালী রাষ্ট্র, ইরান শক্তিশালী রাষ্ট্র, তুর্কি শক্তিশালী রাষ্ট্র, পাকিস্তান পরমাণু শক্তিধর রাষ্ট্র, তারা কিন্তু ঐক্যবদ্ধ হয় না। মুসলিম দুনিয়াতে কে রাজত্ব করবে, কে আধিপত্য বিস্তার করবে, সেই নিয়ে তাদের মাথা ব্যথা, সেই নিয়ে তারা উদ্যোগ গ্রহণ করে। আর সৌদি আরব বলে যে আমি আধিপত্য বিস্তার করবো, আমি শক্তিশালী রাষ্ট্র, আমার অর্থনৈতিক অবস্থা ভালো। তুর্কি বলে আমার সামরিক শক্তি বেশি, আমি আধিপত্য। পাকিস্তান বলে আমার অর্থনৈতিক দুর্বলতা থাকতে পারে, মিলিটারি পাওয়ার আমার বেশি, আমি আধিপত্য বিস্তার করব। ইরান বলে যে আমি আধিপত্য বিস্তার করব। তাহলে এগুলো কি আরব ন্যাশনালিজমের পক্ষে? হ্যাঁ বলতো, এগুলো আরব ন্যাশনালিজম বলে। তার মধ্যে তুর্কিটা আলাদা, তুর্কিটা কিন্তু আরব ন্যাশনালিজমের মধ্যে পড়ে না। যাই হোক, আমরা এই কথা আমরা বলবো। তাহলে এখানে তো আমরা বলতে পারি যে ইরাক ইরান ঐক্যমতে আসা উচিত ছিল। ইরাক ইরান কেন যুদ্ধ হলো, এখানে আরব লীগ কেন ইতিবাচক ভূমিকা নিতে পারেনি, তাহলে ব্যর্থ হয়েছে। তাহলে বাইরের শক্তি যেমন আরবের দেশগুলিকে
নিয়ন্ত্রণ করছে, নিজেদের স্বার্থে ব্যবহার করছে। সৌদি আরবকে আমেরিকা ব্যবহার করেছে, একাধিকবার ব্যবহার করেছে। সৌদি আরবে পা রেখে কুয়েতকে দখলমুক্ত করেছে সাদ্দাম হোসেনের হাত থেকে। তাহলে সৌদি আরব কেন সাপোর্ট করলো? তাহলে ন্যাশনালিজম, আরব ন্যাশনালিজম এখানে কাজ করলো না। আরব লীগও এখানে বিশেষ ভূমিকা পালন করতে পারলো না। অর্থনৈতিক এবং সামাজিক অসাম্য। দেখো, আরবের দেশগুলিতে অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে অসাম্য আছে। অর্থনৈতিক ক্ষেত্রে অসাম্য কি? যে আরবের তেল উৎপাদনকারী দেশ, সেখানে রিচ তেল উৎপাদনকারী দেশ আছে, আবার পুর দেশ আছে। আরবের অধিকাংশ দেশ হচ্ছে গরিব, আর এই গরিব দেশগুলিকে আরবের উন্নত দেশগুলি শোষণ করছে। আরবের গরিব দেশগুলিকে বিদেশি উপনিবেশিক শক্তি, নয়া উপনিবেশিক শক্তি এবং নয়া সাম্রাজ্যবাদী শক্তি যেমন শোষণ করছে, তেমনি ভাবে আরবের যারা সবল কান্ট্রি, অয়েলের দিক থেকে রিচ কান্ট্রি, ধনী কান্ট্রি, তারা কিন্তু এখানে আরবের দুর্বল দেশগুলিকে শোষণ করছে। তাহলে আমরা দেখছি আরব লীগ যে সিদ্ধান্তগুলি নিচ্ছে, সেই সিদ্ধান্তগুলি কিন্তু একটা সিদ্ধান্তের মধ্য দিয়ে তারা যে সিদ্ধান্ত নিচ্ছে বা পলিসি নিচ্ছে, তার মাধ্যমে আরব দেশগুলিকে বেঁধে রাখতে পারছে না, পলিসি প্রয়োগ করতে পারছে না। সেই পাওয়ার আরব লীগের নেই। আমরা আগেই বলেছি, সার্বভৌম ক্ষমতা, সুপ্রিম পাওয়ার একমাত্র স্টেটের থাকে, কোনো আঞ্চলিক সংগঠন থাকে না, কোনো আন্তর্জাতিক সংগঠনের থাকে না। আন্তর্জাতিক সংগঠন ইউনোর যেমন সুপ্রিম পাওয়ার নেই, সভরেন পাওয়ার নেই, তেমনি আরব লীগেরও সভরেন পাওয়ার নেই, সুপ্রিম পাওয়ার নেই। 6 নাম্বার, দেখো আরব জাতীয়তাবাদের যে আদর্শ, এটা পতন হয়েছে। কেননা আরব জাতীয়তাবাদকে আরব লীগ শক্তিশালী করতে চেয়েছে, কিন্তু আমরা দেখেছি যে 1948 সালে আরব জাতীয়তাবাদ ভূমিকা পালন করতে পারেনি। তার কারণ এটা 1945 সালে আরব লীগ তৈরি হয়েছে, সেখানে কিন্তু পজিটিভ রোল নিতে পারেনি বলেই আরব ইসরায়েল যুদ্ধে 48 সালে ইসরায়েল রাষ্ট্র তৈরি হয়ে গেল। তারপরে 56-তে যুদ্ধ হলো, 1967 সালেও যুদ্ধ হলো। সব ক্ষেত্রেই আরব ইসরায়েল যুদ্ধে আরব লীগ পরাজিত হয়েছে। আরব ন্যাশনালিজম, অর্থাৎ আরবের জনগণের মধ্যে একটা বিশ্বাস আনতে, একটা ফেথ আনতে, আরব লীগের প্রতি একটা ইমোশন, এই আরব লীগের প্রতি একটা অ্যাটিটিউড, মূল্যবোধ, ভ্যালুস তৈরি করতে, অনুকূল ভ্যালুস, অনুকূল অ্যাটিটিউড, অনুকূল ফেথ, এটা কিন্তু আরব লীগ আরবের জনগণের মধ্যে আনতে ব্যর্থ হয়েছে। তাহলে আমরা আরেকটা কথা বলবো যে যৌথভাবে আরব অ্যাকশন নিতে পারেনি বিদেশি শক্তির বিরুদ্ধে, সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে। আমেরিকার আমরা উদাহরণ দিতে পারবো, আমরা খালিদ যুদ্ধের কথা উদাহরণ দিতে পারবো। 2003-এ ইরাকের উপর হামলা আমেরিকার নেতৃত্বে জাতিপুঞ্জকে ব্যবহার করে ব্রিটিশ সেনা এবং আমেরিকার সেনা যুদ্ধ করে ইরাকের প্রেসিডেন্টকে যুদ্ধে পরাজিত করছে। এটা সাম্রাজ্যবাদ প্রক্রিয়া, এটাকে রুখতে পারলো না আরব লীগ। আর আরব লীগের দ্বারা গঠিত আরব জাতীয়তাবাদও এখানে কাজ করলো না। নেক্সট হচ্ছে, আমরা সিদ্ধান্তে এসে বলবো যে আরব লীগ হচ্ছে একটা আঞ্চলিক সংস্থা, আর আরব ন্যাশনালিজম, আরব জাতীয়তাবাদ হচ্ছে একটা মানসিক ব্যাপার। আরব দেশগুলির প্রত্যেকটা দেশের জনগণের মধ্যে দেশের প্রতি যেমন জাতীয়তাবাদী ভাবনা গড়ে ওঠে, তেমনি গোটা আরব দেশের প্রতি, গোটা আরব ভূখণ্ডের প্রতি জাতীয়তাবাদ একটা ভাবনা, একটা ফিলিং গড়ে ওঠে, একটা ইউনিটি গড়ে ওঠে। আরব লীগ যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন পূরণ হয়নি। যাই হোক, জাতীয় বিদ্রোহ, বাহ্যিক প্রভাব, জাতীয় বিদ্রোহ, একটা আরব দেশের মধ্যে বিদ্রোহ এবং আরব দেশগুলির একটার সঙ্গে আরেকটা দেশের মধ্যে দ্বন্দ্ব, যুদ্ধ, এবং এবং আরবীয় জনগণের মধ্যে একটা ফিলিং তৈরি করতে পারেনি, একটা স্ট্রং ফিলিং, একটা শক্তিশালী স্ট্রং ফেথ, স্ট্রং ইমোশন, একটা আবেগ, স্ট্রং কি বলবো, স্ট্রং অ্যাটিটিউড গোটা আরবের ভূখণ্ডের প্রতি। এটা কিন্তু আরব
করতে পারেনি। যাই হোক, এইভাবে আমরা দেখলাম যে আরব লীগ আরব জাতীয়তাবাদ সৃষ্টিতে একেবারে যে ব্যর্থ হয়েছে তা আমরা বলবো না। তবে আরব লীগের আরব জাতীয়তাবাদের তুলনায় আর প্যান আরবিয়ানিজম এইটা কিন্তু অনেকটা স্ট্রং ধারণা। এই প্যান আরবিয়ানিজম আরবের রাষ্ট্রগুলির যে ভূখণ্ড, সেই ভূখণ্ডকে তুলে দিতে চাই, সেই রাষ্ট্রগুলির সিদ্ধান্তকে তুলে দিতে চাই, একটা রাষ্ট্রের অধীনে একটা সরকার তৈরি করা, গোটা আরব দেশগুলির একজোট হয়ে একটা গভর্নমেন্ট তৈরি করা, এই ধরনের ন্যাশনালিজম গ্রো করবার চেষ্টা করে। যাই হোক, প্যান আরবিয়ানিজম, প্যান আরবিয়ানিজম, আরবিয়ান ন্যাশনালিজম এবং আরব লীগ সবই যুক্ত, সব মিলে কিন্তু আরব জাতীয়তাবাদ, আরব আরবিয়ান কান্ট্রিগুলো তারা কিন্তু এই লীগের মাধ্যমে বলো আবার প্রত্যেকটা দেশের জনগণের মধ্যে আদর্শ জাতীয়তাবাদ গড়ে তুলতে পারেনি। তা আদর্শ জাতীয়তাবাদ গড়ে তোলা খুব কঠিন। আদর্শ জাতীয়তাবাদে যেখানে ধর্মের স্থান থাকে, সেখানে আদর্শ জাতীয়তাবাদকে কার্যকরী করা গড়ে তোলা খুব কঠিন। তার কারণ ইসলাম ধর্মের উপরে ভিত্তি করে আরব জাতীয়তাবাদ শিক্ষা সংস্কৃতি গড়ে ওঠে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রবলেম, ইসলামের মধ্যে বিভিন্ন খণ্ড বিখণ্ড আছে, শিয়া সুন্নি দুটি বিভাগে প্রধানত বিভক্ত, আবার এই শিয়া সুন্নির মধ্যেও বহু সংখ্যক বিভাজন রয়েছে, যেটা আরব জাতীয়তাবাদ সফল হওয়ার ক্ষেত্রে বাধা, এবং আরব লীগ গঠনের ক্ষেত্রে বাধা, এবং প্যান আরবিয়ানিজম একদম একান্ত আরবীয় জাতীয়তাবাদ, আরবীয় বাদ আর কি, আরব ছাড়া চিনবে না, এই যে মানসিকতা, সেটাকে সফল করা খুব কঠিন ব্যাপার। যাই হোক, আজকের ভিডিও কেমন লাগবে তোমরা কমেন্ট করে জানাবে, চেষ্টা করো, আমি বোঝানোর চেষ্টা করেছি। তাহলে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। আরব লীগ এবং আরব ন্যাশনালিজম এই দুইয়ের মধ্যে মানে কি এটা গড়তে, আরব লীগ আরব ন্যাশনালিজম করতে কতটা সফল হয়েছে আর কতটা ব্যর্থ হয়েছে সেই নিয়ে আমি আলোচনা করলাম। যাই হোক, আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম।